ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছ, তোমাদের ইতিহাসে ষষ্ঠ অধ্যায় থেকে 2 অথবা 3 নম্বরের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা যারা নতুন রয়েছ তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ পরবর্তীতে আরও অন্যান্য অধ্যায় এবং অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর সেগুলো পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ঘন্টা চিহ্নটা অন রাখতে হবে। চলো তাহলে শুরু করছি। ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা চাইলে একটু খাতায় লিখে নিতে পারো, ভিডিওটা থামিয়ে থামিয়ে অথবা পজ করে করে। ওকে, তাহলে প্রথম প্রশ্ন লেখো, মহাত্মা গান্ধীর নেতৃত্বে 3টি আঞ্চলিক আন্দোলনের পরিচয় দাও। উত্তর লেখো। 1 নম্বর পয়েন্ট, বিহারের চম্পারণ সত্যাগ্রহ। এর আন্ডারে লেখা হবে, বিহারের চম্পারণে নীল চাষিদের আন্দোলনে গান্ধীজি নেতৃত্ব দেন। পরের পয়েন্ট লেখো, গুজরাটের খেড়া আন্দোলন। এর আন্ডারে লেখা হবে, গুজরাটের খেড়া আন্দোলন বাংলা ক্যালেন্ডারে 1918 সালে ঘটে। এই আন্দোলন গুজরাটের খেড়া জেলার কৃষকরা বাড়তি রাজস্বের প্রতি বিরোধ করে তাদের অধিকার প্রদর্শন করতে একজোট হয়। গান্ধীপন্থী সত্যাগ্রহীদের নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয়। পরের পয়েন্ট, আহমেদাবাদের শ্রমিক আন্দোলন। এর আন্ডারে লেখা হবে, আহমেদাবাদে নীল মালিক ও শ্রমিকদের সংঘাতে গান্ধীজি হস্তক্ষেপ করেন। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গান্ধীজি অনশন শুরু করেন। পরের প্রশ্ন লেখো, রাওলাট আইন বলতে কী বোঝায়? উত্তর, প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ভারতে রক্ষা আইন চালু ছিল, যা 1950 সালে স্থগিত হয়। যুদ্ধের পরে এই আইনের মেয়াদ শেষ হয়। 1919 সালে সরকার স্যার সিডনি রাওলাটের প্রতিবেদনের ভিত্তিতে এক দমনমূলক আইন পাশ করে। এই সময়ে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়নি। তারপর 1 নম্বর 2 নম্বর করে একটু পয়েন্ট লিখে নেবে যে এই আইনের ধারাগুলি ছিল বলে হাইফেন দিয়ে 1 নম্বর 2 নম্বর করে লিখবে। প্রথমে 1 নম্বর দিয়ে লেখো, সরকার বিরোধী যে কোনো প্রচার দণ্ডনীয় বলে বিবেচিত হবে। 2 নম্বর, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিনা বিচারে 2 বছর আটক রাখা যাবে। 3 নম্বর, যে কোনো ব্যক্তিকে সন্দেহভাজন মনে হলে তাকে গ্রেপ্তার করা যাবে। যে কোনো বাড়ি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যাবে। এই 3টে পয়েন্ট তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, পরের প্রশ্ন লেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে লেখো। উত্তর, 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ উদ্যানে ঘটে একটি মর্মান্তিক ঘটনা, যেখানে প্রায় 10,000 মানুষ নিষেধাজ্ঞা অমান্য করে আসলেন। কোনো সতর্কতা ছাড়াই আগাম জেনারেল ডায়ারের নিষ্ঠুর সেনাবাহিনী সেখানে হাজির হয়ে নিরস্ত্র মানুষদের উপর 1600 রাউন্ড গুলি চালায়। এতে নিহত হন 379 জন এবং আহত হন 1200 জন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই মর্মান্তিক ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে নামে পরিচিত। তারপর প্রশ্ন লেখো, চৌরি চৌরা ঘটনা কি? উত্তর, 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা নামক স্থানে একটি ঘটনা ঘটে, যেখানে ভগবান আহির নামে এক স্বেচ্ছাসেবকের উপর পুলিশ অকথ্য অত্যাচার করে এবং বিনা প্ররোচনায় জনতার উপর গুলিবর্ষণ করে। এর ফলে জনতা উত্তেজিত হয়ে চৌরি চৌরা থানায় আগুন ধরিয়ে দেয়। এতে 22 জন পুলিশকর্মী মারা যায়। এই ঘটনা চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। পরের প্রশ্ন, টিকা লেখো খিলাফত আন্দোলন। উত্তর, খিলাফত আন্দোলন এটি প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর গ্রেট ব্রিটেনের সাথে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে একটি মহান বিদ্রোহ, যা মুসলমান সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়া উত্তেজিত করে। এই আন্দোলনে তুরস্কের সুলতান ছিলেন ইসলাম জগতের খলিফা এবং তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলে ভারতের মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করে।
গান্ধীজিকে অন্যতম নেতা হিসেবে মান্য করে খিলাফত কমিটি গঠন করা হয় 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে। এরপরের প্রশ্ন লিখবে স্বরাজ্য দল কেন গঠন করা হয় অথবা স্বরাজ্য দল কিভাবে গড়ে উঠেছিল? উত্তর 1919 খ্রিস্টাব্দের সংস্কার আইন আবার প্রথম থেকে লেখো 1922 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘোষিত হয়। এর ফলে কংগ্রেসের নেতাদের একাংশের মধ্যে হতাশা ও ক্ষোভ জন্মায়। এই বিক্ষুব্ধ নেতারা 1923 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন। কংগ্রেসের এই বিক্ষুব্ধ গোষ্ঠী পরিবর্তনপন্থী নামে পরিচিত হয়। চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরুর নেতৃত্বে এই গোষ্ঠী স্বরাজ্য দল গঠন করে। এই পর্যন্ত। পরের প্রশ্ন লেখো কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? উত্তর খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হতো কারণ তিনি ছিলেন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে মহাত্মা গান্ধীর আদর্শে আন্দোলন করেছিলেন বলে তাকে সীমান্ত গান্ধী বলা হতো। পরের প্রশ্ন লেখো মাস্টারদা সূর্য সেন সম্পর্কে যা জানো লেখো। অথবা দিয়ে থাকতে পারে যে মাস্টারদা সূর্য সেন ও জালালাবাদের যুদ্ধ বলতে কি বোঝো? একটু লিখে নাও উত্তরটা। মাস্টারদা সূর্য সেনের পরিকল্পনা অনুযায়ী বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল। এই লুণ্ঠনের পর বিপ্লবীরা জালালাবাদের পাহাড়ে আশ্রয় নিয়েছিল। এখানে তাদের ব্রিটিশ সেনার সাথে যুদ্ধ হয় এবং 11 জন বিপ্লবী মৃত্যুবরণ করে। সূর্য সেনের সহযোগী হিসেবে গণেশ ঘোষ, অনন্ত সেন, লোকনাথ বল, নির্মল সেন এবং অন্যান্য প্রধান বিপ্লবীরা জালালাবাদ থেকে বিভিন্ন দিকে পালিত হন। শেষ পর্যন্ত পুলিশ সূর্য সেনকে ধরে এবং তাকে বিচারে নিয়ে আসা হয় এবং তার ফাঁসির সাজা হয়। এইটুকু ছিল। পরের প্রশ্ন লেখো ভগৎ সিং স্মরণীয় কেন? উত্তর নওজোয়ান ভারত সভা গঠনে ভগৎ সিং প্রথমে পাঞ্জাবে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্য ছিলেন। পরে তার নেতৃত্বে নওজোয়ান ভারত সভা নামে একটি সংগঠন গঠিত হয়। ভগৎ সিং এবং তার সহযোগীদের কাকোরি স্টেশনে রেল ডাকাতির প্রতিষ্ঠানে লিপ্ত হওয়ার কারণে তাদের কাকোরি ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয়। লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ভগৎ সিং সহকারী পুলিশ সুপার স্যান্ডার্সকে হত্যা করেন। কেন্দ্রীয় আইনসভা কক্ষে বটুকেশ্বর দত্তের সঙ্গে মিলিত হয়ে ভগৎ সিং আইনসভায় বোমা ছোড়েন। এই অপরাধে ভগৎ সিংকে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয় এবং বিচারে তাকে ফাঁসি দেওয়া হয়। পরের প্রশ্ন লেখো বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন অথবা অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? উত্তর রাইটার্স বিল্ডিং আক্রমণে বিনয় বাদল দীনেশ সমন্বয় করে। এই আক্রমণের প্রচেষ্টায় তাদের সমর্থন করেন রসময় সুর এবং নিকুঞ্জ সেন। রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দে ঢুকে বিনয় বাদল দীনেশ ব্রিটিশ কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসন সহ আরও দুজনকে হত্যা করেন। বিপ্লবীদের সঙ্গে ব্রিটিশ পুলিশ বাহিনীর দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চলে। শেষ মুহূর্তে ধরা পড়ার আগে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করে। আহত বিনয় হাসপাতালে মারা যায় এবং দীনেশ সুস্থ হয়ে উঠলে তার ফাঁসি হয়। পরের প্রশ্ন টিকা লেখো ডান্ডি অভিযান। অসহযোগ উত্তরটা বলছি অসহযোগ আন্দোলনের পর 1929 খ্রিস্টাব্দে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ হওয়ার পর গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন পরিচালনার মাধ্যমে দ্বিতীয় সর্বভারতীয় সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের মৌলিক দরপত্র ছিল লবণ সত্যাগ্রহ এবং ডান্ডি অভিযান যাত্রা। গান্ধীজি এই আন্দোলনে ভারতীয় জনতার সাহায্যে স্বরাজ্য অর্জনের উদ্দেশ্যে অসহযোগ আন্দোলনের বিফল প্রয়াসের জন্য সংগঠন করেন।
গান্ধীজির লবণ আইন ভঙ্গ করার উদ্দেশ্যে 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে প্রায় 79 জন সহকর্মী নিয়ে পদযাত্রা শুরু করেন। দীর্ঘ পথ অতিক্রম করে গান্ধীজি ও তার অনুগামীরা গুজরাটের সমুদ্র উপকূলবর্তী ডান্ডি নামক স্থানে এসে পৌঁছান এবং সমুদ্র থেকে জল তুলে নিজ হাতে লবণ প্রস্তুত করতে শুরু করেন। গান্ধীজির নেতৃত্বে অন্যান্য সত্যাগ্রহীরাও লবণ আইন ভঙ্গ করতে শুরু করেন। এইভাবে আইন অমান্য আন্দোলনের প্রথম পর্বের সূচনা ঘটে। পরের প্রশ্ন, টিকা লেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার। উত্তর, ভারত ছাড়ো আন্দোলন চলাকালে ভারতের অন্যান্য কয়েকটি জায়গার মতো বাংলাতেও একটি জাতীয় সরকার গঠিত হয়। 17ই ডিসেম্বর 1942 খ্রিস্টাব্দে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে বাংলার মেদিনীপুরের তমলুক মহকুমায় গঠিত হয় তাম্রলিপ্ত জাতীয় সরকার। এই সরকারের উদ্যোগে দুর্গত মানুষদের সাহায্য করা হয় এবং ধনীদের বাড়তি ধান গরিবদের বিলিয়ে দেওয়া হয়। পরের প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক দল সম্পর্কে টিকা লেখো। উত্তর, 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস এর নেতৃত্বে সুপরিপক্ষ বা ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করা হয়। এই দলে বামপন্থী ও অনুগামী সদস্যদের সমন্বয় ঘটে, যার মধ্যে সুভাষচন্দ্র বোস ছিলেন সভাপতি এবং পাঞ্জাবের সর্দার শার্দুল সিং কভিসর ছিলেন সহসভাপতি। সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলে পূর্ণ স্বাধীনতা লাভ করা এবং সকলের সমান অধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই ছিল এই দলের প্রধান লক্ষ্য। পরের প্রশ্ন, কংগ্রেসের হরিপুরা ও ত্রিপুরী অধিবেশন সম্পর্কে টিকা লেখো। উত্তর, হরিপুরায় আয়োজিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র সভাপতি মনোনীত হন, কিন্তু অল্প দিনের মধ্যেই গান্ধীজি ও তার অনুগামীদের সঙ্গে সুভাষচন্দ্রের মতবিরোধ দেখা দেয়। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে গান্ধী মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়াকে হারিয়ে সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। পরপর দুইবার জাতীয় কংগ্রেসের সভাপতি হলেও মহাত্মা গান্ধী এবং তার অনুগামীগণের অসহযোগিতার কারণে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতির পদ অবসান করেন। এই দলের মধ্যে সহকর্মীদের নিয়ে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন। শেষ পর্যন্ত কংগ্রেস নেতৃত্ব সুভাষচন্দ্রকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করে এবং 3 বছরের জন্য কংগ্রেসের কোনো নির্বাচিত পদে যোগ দেওয়া হয় না, ফলে প্রতিবাদ করে। এইটুকু। পরের প্রশ্ন, টিকা লেখো রানী ঝাঁসি বাহিনী। উত্তর, সুভাষচন্দ্র বসু সর্বাধিনায়ক হিসেবে আজাদ হিন্দ বাহিনীতে নারী সৈন্যবাহিনী গড়ে তুলতে উদ্যোগ নেন। মহাবিদ্রোহের একটি প্রমুখ নেত্রী রানী লক্ষ্মীবাঈয়ের নামে এই বাহিনীর নাম হয় রানী ঝাঁসি বাহিনী। এই বাহিনীতে প্রায় 1500 নারী সৈন্য আসে, যা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অংশ থেকে যোগ দেয়। ইম্ফল অভিযানে রানী ঝাঁসি বাহিনী সরাসরি যুদ্ধে নামে। ভারতীয় নারীদের আত্মমর্যাদা ও আত্মপ্রতিষ্ঠার ধারণা দানে রানী ঝাঁসি বাহিনী প্রেরণা যোগায়। এরপরের প্রশ্ন লেখো। আইন অমান্য আন্দোলনের গুরুত্ব বা প্রভাব লেখো। 3টি গুরুত্ব বা প্রভাব আমরা আলোচনা করব। প্রথম পয়েন্ট লিখবে ঔপনিবেশিক অর্থনীতির ওপর আঘাত। এর আন্ডারে লেখা হবে এই আন্দোলন ব্রিটিশদের ঔপনিবেশিক অর্থনীতির ওপর প্রবল আঘাত হানে। ভারতে ব্রিটিশ পণ্যের আমদানি 1/3 হ্রাস পায়। 2 নম্বর পয়েন্ট লিখবে ভারতীয় সমস্যার আন্তর্জাতিকতা লাভ। এর আন্ডারে লেখা হবে এই আন্দোলন ইংল্যান্ড ও আমেরিকার চিন্তাশীল ব্যক্তিদের মনে সাড়া জাগিয়ে ভারতের স্বাধীনতার প্রশ্নকে একটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত করে। 3 নম্বর পয়েন্ট লিখবে পরবর্তী বৃহত্তর আন্দোলনের ক্ষেত্র প্রস্তুত। এর আন্ডারে লেখা হবে আত্মত্যাগ ও দুঃখ বরণের অগ্নিপরীক্ষায় ভারতবাসীকে উত্তীর্ণ করে এই আন্দোলন পরবর্তীকালে তাদের আরও বৃহত্তর আন্দোলনের উপযোগী করে তুলছিল। এই হলো তোমাদের 6ষ্ঠ অধ্যায়ের মূল যে প্রশ্নগুলি পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করলাম।
আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর পরবর্তী পার্টের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ ভিডিও আপলোড করলে সরাসরি তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। চলো তাহলে এই পর্যন্ত শেষ করি। সকলকে অসংখ্য ধন্যবাদ।